ঢাকা এক্সপ্রেসের নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতোই ঢাকা এক্সপ্রেসের নিউজরুম আজও ব্যস্ত রয়েছে। পাঠক দর্শকের কাছে সর্বশেষ আপডেট পৌঁছে দিচ্ছেন আমাদের সংবাদকর্মীরা। দর্শক, আজ কথা বলবো আজকের কিছু আলোচিত বিষয় নিয়ে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেছে। এদিকে আজ টানা চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে বিক্ষোভ করছে। এছাড়াও আমরা জানতে পেরেছি ভারত বাংলাদেশ থেকে কমপক্ষে 7টি পণ্যের উপর আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। আবার অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক হয়েছেন। চলুন আজ সেসব বিষয় নিয়ে কথা বলবো ঢাকা এক্সপ্রেসের সংবাদকর্মীদের সাথে। শুরুতেই আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সাথে। ভাইয়া, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমার, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। তো এই দাবিটি কতটা যৌক্তিক বলে মনে করছেন? থ্যাংক ইউ ঈশা। আসলে দাবি তো যৌক্তিকই মনে হচ্ছে, কারণ ইশরাক হোসেনকে আদালত বৈধ মেয়র ঘোষণা করেছে। আদালত মেয়র ঘোষণা করেছেন, সেটাও অনেক দিন হয়ে গেল। তারপরে গেজেটও প্রকাশ হয়ে গেছে, প্রায় 20 দিন হলো গেজেট প্রকাশ হয়ে গেছে তাকে, কিন্তু শপথ পড়তে দেওয়া হচ্ছে না। একজন বৈধ মেয়র, আদালত যাকে বৈধ ঘোষণা করেছেন তার নামে গেজেটও প্রকাশ হয়ে গেছে মেয়র হিসেবে, তাকে শপথ পড়তে দেওয়া তো উচিত। সুতরাং তার যারা সমর্থক আছেন এই ইশরাক হোসেনের, তাদের দিক থেকে বিবেচনা করলে দাবিটি যৌক্তিক। আবার অন্যদিকে আমরা দেখেছি ভাইয়া, ঢাবির শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। তো মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তো এর নেপথ্যের কারণ হিসেবে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগও তুলেছেন সাম্যর সহপাঠীরা। তো এক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি কি আপনার কাছে মনে হচ্ছে? কোন গাফিলতিটি ধরা পড়ছে আপনার কাছে? সাম্য হত্যাকাণ্ডে যে অভিযোগ তুলেছেন তার সহপাঠীরা বাংলাদেশের পুলিশের যে চরিত্র, বাংলাদেশ পুলিশের যে চরিত্র বা রাজনৈতিক অঙ্গনের যে অবস্থা, তাতে তাদের এই দাবিকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের পুলিশ পয়সা খেয়ে, ঘুষ খেয়ে তদন্ত ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা সবসময় করে থাকে। এটা আমরা কোনো রাজনৈতিক সরকারের আমলেই দেখি নেই যে এটা থামানো গেছে, বরং এটা অসহ্য রকমের বাড়াবাড়ি আছে পুলিশের এটা নিয়ে। পয়সা খেয়ে তদন্ত ঘুরিয়ে দেওয়া, পয়সা খেয়ে মানে নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর চেষ্টা, পয়সা খেয়ে অপরাধীকে নিরপরাধী বানানোর চেষ্টা, এগুলো বাংলাদেশ পুলিশের সঙ্গে এগুলো মিলেমিশে আছে। এটা বাংলাদেশ পুলিশের কলঙ্কময় চরিত্র, এটা আমি বলবো। তো এক্ষেত্রে তার সহপাঠীরা, যদি আমি জানি না কিসের ভিত্তিতে, একেবারে স্পেসিফিক কোনো তথ্যের ভিত্তিতে তারা এই দাবি করেছেন কিনা, যদি তারা স্পেসিফিক তথ্যের ভিত্তিতে দাবি করেন তাহলে সেই দাবির পক্ষে তারা প্রমাণাদি সরবরাহ করবেন। তবে বাংলাদেশ পুলিশের উপর বাংলাদেশের মানুষের আস্থা নেই, এটা খুব স্বাভাবিক কথা। আমরা সবাই জানি যে আস্থা নেই। এসব ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেও থাকতে পারে। আর যেহেতু রাজনৈতিক অবস্থা দেশের এখন টালমাটাল অবস্থা, তুমি যে প্রশ্ন করছো যে রাজনৈতিক এই অবস্থাটাও এটার জন্য দায়ী কিনা বা রাজনৈতিক কোনো প্রভাব আছে কিনা, এখানে রাজনৈতিক প্রভাব থাকাটা অসম্ভব কিছু না, থাকতেই পারে। এখানে নানা ধরনের সমীকরণ চলছে ক্যাম্পাসে। এখন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো খুব অ্যাক্টিভ। আগে গত 15-16 বছরে ছাত্রলীগ ছাড়া কেউ অ্যাক্টিভ ছিল না, কাউকে দাঁড়াতে দেয়া হতো না। এখন ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পর থেকে, নিষিদ্ধ হওয়ার পর থেকে ক্যাম্পাসে অন্য যেসব ছাত্র সংগঠন আছে, জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন, ছাত্র দল, জামায়াতের ছাত্র সংগঠন, শিবির, তারপরে এনসিপির ছাত্র সংগঠন, এরা সবাই প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন। এই ছাত্র সংগঠনগুলো প্রভাব বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে। সো প্রভাব বিস্তারের জন্য তাদের ভূমিকা এই হত্যাকাণ্ডে যদি থাকে, অবাক হওয়ার কিছু নেই, থাকতেও পারে। এবার একটু অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন করি ভাইয়া, যে আমরা দেখেছি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া কিন্তু আজকে বিমানবন্দরে আটক হয়েছেন। তো তাকে আটকের পর কিন্তু ভাটারা থানায় হস্তান্তরও করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থাকাকালীন সময়ে। তো এই ক্ষেত্রে নুসরাত ফারিয়ার এই ঘটনায় যুক্ত থাকার কতটা যুক্তিযুক্ত কারণ আছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, নুসরাত ফারিয়াকে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেলাম, আমাদের নিউজে, আমাদের পোর্টালে আসছে নিউজটা, যে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ওনাকে। তো ওনাকে যে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, এই ধরনের হত্যা চেষ্টা মামলা বাংলাদেশে 5 আগস্টের পরে শত শত হয়েছে। এবং এই হত্যা চেষ্টা মামলায় যেমন খুশি তেমন নাম ঢুকিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছে এবং দিছে।
এবং আমরা 5 আগস্টের পরপরই একটা টার্মের সঙ্গে নতুন করে আমাদের সামনে চলে আসে একটা টার্ম, সেটা হচ্ছে মামলা বাণিজ্য। অর্থাৎ যারে খুশি তাকে মামলার মধ্যে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ওই অঞ্চলের সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী যে রাজনৈতিক দলটি আছে, সেটা জামায়াত হতে পারে, বিএনপি হতে পারে, এনসিপি, যেই হোক না কেন, আমরা দেখেছি এরকম উদাহরণ আসছে আমাদের সামনে, যে তারা এই ইচ্ছামতো মানুষের নাম মামলার মধ্যে ঢুকাই দিয়ে তখন তাদেরকে নক করতেছে যে তোমার নাম আছে, তোমার নামটা ফেলে দিতে চাই, টাকা দাও আমাদেরকে। এই ব্যবসাটা করতেছিল। সো এরকম ঘটনা অনেক দেখেছি। তো নুসরাত ফারিয়ার আমরা যতটুকু জানি সংবাদকর্মী হিসেবে সরাসরি হত্যা চেষ্টার সঙ্গে ওনার কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমার কাছে এখনও মনে হচ্ছে এটা ওই তখন যে ফ্লোটা ছিল মামলা করার ফ্লো, সেই ফ্লোতেই একটা মামলা হয়ে গেছে, ওনার নাম ঢুকে গেছে, অথবা কেউ ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দিয়েছে। কেন ঢুকিয়ে দিয়েছে, কেন মনে হচ্ছে যে কেউ ঢুকিয়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি কেন মনে হচ্ছে? কারণ নুসরাত ফারিয়া লাস্ট যে আমাদের শেখ মুজিবুর রহমানের যে বায়োপিকটা হলো, শ্যাম বেনেগাল বানালেন যেটা, ওটাতে উনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। তো এটার জায়গা থেকে একটা ক্ষোভ থাকতে পারে কিছু মানুষের, আওয়ামী বিরোধী যে শিবিরটা বাংলাদেশে আছে তাদের ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষোভ থেকে ওনাকে এটা করতে পারেন। এবং আমার ধারণা মনে হয় সেটাই হয়েছে। কোনো কারণে এই শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণেই আওয়ামী বিরোধী কোনো মানুষ ক্ষুব্ধ হয়েছেন, ক্ষুব্ধ হয়ে ওনার নামে মামলা করেছেন এবং একটা হত্যা চেষ্টার মতো একটা খুব সিরিয়াস মামলার মধ্যে ওনাকে ঢুকিয়ে দিয়েছেন। অ্যানিওয়ে, আমি চাইবো উনি শিল্পী মানুষ, যদি উনি হত্যা চেষ্টার সঙ্গে সত্যি সত্যি জড়িত থাকে সেটা তদন্ত হোক, তদন্ত হয়ে সেটার বিচার হোক। আর যদি না হয়, যদি এ ধরনের সংশ্লিষ্টতা না থাকে, তাহলে ওনাকে সসম্মানে আমার মনে হয় যে ছেড়ে দেওয়া উচিত। এবার আমরা আরেকটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো ঢাকা এক্সপ্রেসের হেড অফ ডিজিটাল এসকে সৌরভের সাথে। চলুন ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা জেনেছি যে ভারত কিন্তু আজকে বাংলাদেশের থেকে আমদানিতে 7টি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই বিষয়টিতে, এই নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতিতে কীরকম প্রভাব পড়তে পারে আসলে? ধন্যবাদ ঈশা। আপনি জানতে চেয়েছেন যে সম্প্রতি ভারত বাংলাদেশের যে 7টি পণ্যের উপর পণ্য আমদানি করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এটাতে আসলে দুই দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা? অবশ্যই আমি মনে করি প্রভাব পড়বে, কারণ আমদানি পণ্যদের পৌঁছানোতে সময় লাগে, সময় যতই ডিলে হবে ততই কিন্তু তাদের যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, যে একটা মার্কেটে যে ওটা কিন্তু একটা কমে যাবে। আমদানির ক্ষেত্রে ভারত বিশেষ করে বাংলাদেশের যে পোশাকের উপরে বেশি হাইলাইট করেছে আমদানি। গত শনিবারই তারা তাদের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা এরকম একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে যেন বাংলাদেশ থেকে 7টি পণ্য যেন আমদানি না করা হয় স্থলবন্দর দিয়ে বা নৌবন্দর দিয়ে, কিন্তু চলাচল ওটা আমদানি করার ব্যাপারে তাদের কোনো নিষেধাজ্ঞা ছিল না। তো এখানে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীরা যত খরচ তাদের যত কম হয় তত তাদের লভ্যাংশটা তত বেশি থাকে। এটা আসলে দু দেশের ব্যবসায়ীদের জন্যই কিন্তু ক্ষতির কারণ হতে পারে, কারণ বিজিএমই থেকেও এটা নিয়ে কথা বলা হয়েছে। বিজিএমই থেকে বলা হয়েছে যেটা আমরা 2 থেকে 3 দিনে যেটা আমরা পৌঁছাতে পারি, সেটা কিন্তু যদি আমরা নৌবন্দর দিয়ে পৌঁছাতে যাই তাহলে 2 সপ্তাহ সময় লেগে যাবে। তাহলে অবশ্যই তাদের এই ক্ষেত্রে তাদের খরচ বাড়বে। সব কিছু মিলিয়ে কিন্তু এটার প্রভাব অবশ্যই অর্থনীতিতে পড়বে। তবে বাংলাদেশ থেকে এলপিজি গ্যাস এবং আরও কিছু পণ্য আছে, ওগুলো আমদানি করে থাকে ভারত, সেটার ব্যাপারে অবশ্য কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তো ভাইয়া, ভারতের এমন সিদ্ধান্তের মানে কারণ কি হতে পারে আসলে? হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত ভারত নিল, এর পেছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে কিনা? ভারতের সাথে আমাদের বাংলাদেশের কিন্তু একটা মতানৈক্য কিন্তু চলমান রয়েছেই। ভারতের পণ্য বর্জন, তারপরে এছাড়া মানে দুই দেশের মধ্যে আসলে কূটনৈতিক যে একটা সুসম্পর্ক, সেটা মুখে বললেও কিন্তু আসলে সেভাবে কিন্তু চলমান নেই। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় কিন্তু নানাভাবে কিন্তু একে অপরকে বিভিন্নভাবে কটাক্ষ করা, বা রাজনৈতিকভাবে হোক বা দুই দেশের যে বৈরিতা, সেটা কিন্তু এখন দৃশ্যমান। তো এটা কিন্তু সন্দেহ হতেই পারে, যে কেউ সন্দেহ করতে পারে যে হয়তো এমন কোনো কূটনৈতিক কোনো বৈরিতার কারণেই ভারত হয়তো এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত আসলে সেভাবে স্পষ্ট কোনো কিছু আসেনি। আর এছাড়াও আমি যেটা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে
এই এই বিষয়টা নিয়ে ভারতের মধ্যেও কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে। বাংলাদেশের যারা বিভিন্ন রপ্তানিকারক, যারা ইন্ডাস্ট্রিয়াস যারা আছেন, তাদের মধ্যেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় থেকেও কথা বলা হয়েছে যে তারা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কথা বলা হয়েছে, সবাই কিন্তু বিষয়টা জেনেছে এবং সবার মাঝে একটাই কথা যে আসলে এটা কেন সিদ্ধান্তটা ভারত নিয়েছে এই ব্যাপারে তারা ভারতের সাথে কথা বলবে। এছাড়া এমন প্রত্যাশার কথা বলা হয়েছে যে ভারতের ব্যবসায়ীরাও হয়তো তাদেরও এরকম চাওয়া যে বাংলাদেশ থেকে এটা কূটনৈতিকভাবে এটার সমাধান করা হোক, কারণ যেহেতু দুই দেশের ব্যবসায়ীরাই এই আমদানি রপ্তানির সাথে জড়িত। তো আসলে রাজনৈতিক বিষয়টা আমাদের দেশে কিছুটা এই গত 5 আগস্টের পর থেকেই অনেকটা দৃশ্যমান হলেও, কিন্তু যেহেতু পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে, অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে কিন্তু ওই বৈরিতাটা আসলে সেভাবে মানে প্রকাশ্যে বা ওটাকে ওইভাবে না এনে আমরা এটাকে কীভাবে সুসম্পর্কের মাধ্যমে দু দেশের অর্থনীতিকে আরও ত্বরান্বিত করা যায়, দু দেশের আমদানি রপ্তানি কীভাবে সহজীকরণ হয়, সে ব্যাপারেই দু দেশের সরকারের পক্ষ থেকেই বিভিন্ন সময়ে বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে এবং ওই প্রক্রিয়াটাই কিন্তু এখন চলমান রয়েছে। তো সেজন্য আসলে এই ব্যাপারটাকে আমরা ওইভাবে রাজনৈতিক রূপ বা এইভাবে আমরা ভাবতে পারছি না, যেহেতু আমাদের এখন মন্ত্রণালয় থেকেও কথা হয়েছে বা বিভিন্ন তারাও এটা নিয়ে হয়তো বসবে সামনে, বিভিন্ন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকেও এই নিয়ে আলোচনা হবে বলে এরকম একটা কথা শুনেছি। তো সব কিছু মিলিয়ে যেটা আমার মনে হচ্ছে যে আসলে আমরা এটাকে রাজনৈতিক রূপ না দিয়ে এটার কিভাবে মানে আসল সমাধানটা করা যায়, কিভাবে এটা সহজ সমাধান করা যায়। হয়তো নিষেধাজ্ঞা দিয়েছে, এটার সুনির্দিষ্ট কোনো কারণটাও তো ওইভাবে উল্লেখ করা হয়নি, তো সেটাও হয়তো আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সবশেষ খবর নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম পর্যালোচনা। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।